আজকে পেহেলগামের ওয়েদারের অবস্থা দেখেন, এত সুন্দর। আজকে ঝকঝকা তকতকা রোদ উঠেছে। দূরের সাদা পাহাড়গুলার উপরে, মানে পাহাড়ের উপরে সাদা বরফগুলা যেন মনে হচ্ছে এক একটা মুক্তার খনি। চিকচিক চিকচিক করছে রোদগুলা যখন সেগুলার উপরে একটা আলো বা আভা ছড়াচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে। সূর্য পাহাড়ের পিছন দিক দিয়ে যখন আস্তে আস্তে উঁকি মারছে আর ওই পাহাড়গুলো সাদা ভাবটা এত সুন্দর করে ফুটে উঠছে। সকালে ঘুম থেকে উঠেই এইরকম পরিবেশ দেখে মনটা এত ভালো হয়ে গেল। আবার আরেকটা ব্যাপার চিন্তা করে মনটা খারাপ হয়ে গেল যে ও নো, আমরা তো আজকে পেহেলগাম থেকে চলে যাচ্ছি। মানে আজকে আমরা জাস্ট নাস্তাটা করব, নাস্তাটা করে একদম শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমাদের কাশ্মীরের ট্যুরটা আমরা এভাবে নিয়েছি যে আমরা জার্নি করে করে কাশ্মীরের ট্যুরটা করব। মানে আমরা কোনো এক জায়গায় স্টে করব না, আমরা বিভিন্ন জায়গায় জার্নি করে করে যাব। নর্মালি এভাবেই আমি আর আমার হাজবেন্ড ট্যুর করতে পছন্দ করি। আমরা এক জায়গায় গিয়ে স্টে করি না, বা যেখানেই যাই সেখান থেকে জার্নি করে করে অন্য আরেক জায়গায় বা ওই জায়গা থেকে নিয়ার বাই লোকেশনগুলো, ডেস্টিনেশনগুলোতে আমরা ট্যুর করি। তো এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা কেউই তেমনভাবে ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ যেহেতু আমার বাচ্চাদের মোশন সিকনেসটা খুব প্রকট ধারণ করছে ইদানিং, তাই ওরাও তেমনভাবে ব্রেকফাস্ট করেনি। আর এটা তো আমি আগেও বলেছি, আমার বাচ্চারা যতই বুফে হোক বা যাই কিছু হোক, হাজার হাজার খাবার ওদের সামনে দিলেও ওরা খুব একটা খেতে চায় না। তো এটা শুধুমাত্র আমার বাচ্চার প্রবলেম, অন্য কোনো কিছু না। আর তাছাড়া এই দিন থেকে শুরু হয়েছিল আমাদের সবারই কি বলে মোশন সিকনেসের কারণে বা ঠান্ডাজনিত কারণে অসুস্থতা। আমার যেমন আমারই প্রথম শুরু হলো, আমার আগের রাত থেকেই পেটটা একটু মোচড় দিচ্ছিল। তো এইটা, আচ্ছা ওইসব কথা বাদ দিই, দেখেন এই যে পাশে যে পাহাড়ি একটা ছোট্ট নদী দেখা গেল, এটাকে বলে লিদার রিভার। এই রিভারটা অনেক ঝকঝকে থাকে যখন পাহাড়ি ঢাল বেয়ে পানি বয়ে আসে তখন। তো এখন একটু ও বলছিল যে এখন একটু ময়লা পানি আসতেছে, তবে যখন খুব সাদা তকতকা পানি হয়, চিকচিক করে, খুব ভালো লাগে দেখতে। আমরা কিন্তু কথা বলতে বলতে একদম শ্রীনগরের হাইওয়েতে চলে আসলাম। আর সামনে দেখেন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো সব গুলমার্গ সোনমার্গের পাহাড়, দুধপাত্রির পাহাড়। মানে আর এই জায়গাটা চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে হচ্ছে গিয়ে এই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। এত চমৎকার, মানে মানে মুখে বলে বোঝানো যাবে না। এই সিম্পল পরিবেশটা বা এই রাস্তার দৃশ্যগুলোও যে এত চমৎকার। আমার প্রচন্ড খারাপ লাগছিল, আমার মোশন সিকনেস হচ্ছিল, যেহেতু বললাম যে আগের রাতে আমার পেট মোচড় দিয়ে উঠলো কি কারণে জানি। তো আমার একটু বমি বমি ভাব হচ্ছিল। আমি পারতপক্ষে তাকাচ্ছিলাম না, কিন্তু আমি এই সৌন্দর্য না দেখেও থেকে থাকতে পারছিলাম না। আমি আবার একটু ভিডিও করছিলাম, আবার একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু আমরা আবার বমির ওষুধও কিনেছি। তো এখানে আমাদেরকে থামতে হয়েছিল, আমাদেরকে গাড়ি চেক করলো। তারপরে আমরা যাচ্ছি পরি মহল। পরি মহলে পরীরা থাকে কিনা আমি জিজ্ঞেস করেছিলাম। আর এই দেখেন, পরি মহলে যাওয়ার আগে রাস্তার চারপাশে এত বরফ পড়ে আছে। আর আমি তো ভাবলাম যে আমরা চোখের সামনে এত এত বরফ শ্রীনগরে যে দেখবো তা ভাবি নাই। কিন্তু পরে বললো যে না, এটা যেহেতু উপরের দিকে যেতে হচ্ছে, যত উপরের দিকে যাবা বরফ পাবা। তো পরি মহলে ঢুকতে খুব বেশি একটা এন্ট্রি ফি লাগে না। বড়দের জন্য 24 রুপি আর ছোটদের জন্য হাফ লাগে, মানে 10 বা 12 রুপি এরকম করে লাগে। তো আমরা এখানে এসে টিকিট কেটে নিলাম, আর ভিতরে ঢুকেই তো আমরা এর সৌন্দর্যে পুরো মুগ্ধ হয়ে গেলাম। এইটা সম্ভবত কোনো মোঘল আমলের আর্কিটেকচারাল কোনো বিল্ডিং হবে, মোঘল আমলের কোনো স্থাপনা ছিল। তো ভেতরের ওই সমস্ত জায়গায় যেতে দেয় না, শুধু বাইরের এই অংশটা, একতলা দোতলা এইরকম জায়গাগুলোতেই দর্শনার্থী যারা তারা যেতে পারে। তো এর উপরে যখন এরকম বরফ পড়ে আছে আর সেই বরফের উপর দিয়ে আমরা হাঁটছি, দেখতে যে কি সুন্দর লাগছে। আর পুরো নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে, ডাল লেকের একটা অংশ দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো আজকেই মনে হয় প্রথম আমি সবকিছু ভালো লাগা ভালো লাগা বলছি, যদিও আমাদের ফিলিংস কিন্তু একটু অন্যরকম ছিল। যাই হোক, কাশ্মীর ট্যুর এমন একটা ট্যুর, এটা এখানে আসলে আমরা তো 7 দিন খারাপ অবস্থা নিয়েও ট্যুর করে গিয়েছি, কারণ আমরা থেমে থাকিনি। আমাদের শরীরে ভালো লাগছে না, তারপরেও আমরা ট্যুর করেছি, কারণ এখানে আমরা এগুলো মানে এত সুন্দর জিনিস দেখতে দেখতে না আমার শরীর খারাপের কথাটা মনেও থাকে না। আমার যে পেট মোচড়াচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এগুলো কিন্তু ভুলে আমি বাচ্চাদের দুষ্টুমি দেখছি, আমি ওদের সঙ্গে ভিডিও করছি, ছবি তুলছি, সবই করছি কিন্তু। আর এই জায়গাতে আমি বারবার আসবো না, তাই না? শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হয় না। আমি আসার পথে একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, বমির ট্যাবলেট। আর বলেছিলাম যে যদি কোনো প্রবলেম হয়, লুজ মোশন যদি হয়ে যায়, একটা
লুজ মোশনের ট্যাবলেটও ফার্মেসি থেকে কিনে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই। আর আমি এই গাছগুলোর উপরেও দেখলাম ছোট থোকায় থোকায় বরফ পড়ে আছে, তার মানে আগের রাতে খুব স্নোফল হয়েছিল এখানটায়। এখানে কে কে জানি প্রেমিক প্রেমিকা তাদের নাম লিখে রেখেছে। তো আমার ছেলে আবার জিজ্ঞেস করছিল, আমার মেয়েও জিজ্ঞেস করছিল, মা ওরা এখানে কি লিখে রেখেছে? তো আমি বললাম ওরা ওদের মা বাবার নাম লিখেছে, নিজেদের নাম লিখেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামও লিখেছে। তুমি এখন চাইলে আমার নামও লিখতে পারো, বাবার নামও লিখতে পারো, নিজের নামও লিখতে পারো। তো ওরা একবার দুইবার বরফের মধ্যে আঁকাআঁকি করে বললো, না অনেক ঠান্ডা, পারবো না এসব লিখতে। তারপরে এই যে দেখেন একদম সবার উপরের যে তলা সেখানে চলে আসছে, আর এখান থেকে কি অপার্থিব সুন্দর লাগছে দেখতে। ওই যে একটা ওই দেখা যাচ্ছে ডাল লেকের একটা অংশ, তারপরে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এই যে বরফ জমে থাকার কারণে একটু পিচ্ছিল হয়ে আছে সিঁড়িগুলো, কারণ বরফ গলে গলে পানি হয়ে সিঁড়িগুলোকে পিচ্ছিল করে দিচ্ছে। তো এখানে আবার আমরা উঠে আসছিলাম পাবলিক টয়লেট ইউজ করার জন্য। আমার দুই বাচ্চার পাবলিক টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়ে গিয়েছিল। এখানে 5 রুপি করে নেয় পাবলিক টয়লেট ইউজ করার জন্য। তো আমি যাইনি, ওরা তিনজন গিয়েছে। আমি এদিকে চারপাশের সিনারিগুলো দেখছিলাম। ডাল লেকে একটা দুইটা করে নৌকা চলছে এরকমও দেখা গেল। আর ওই যে দেখা যাচ্ছে কিন্তু মেঘ না, ওগুলো পাহাড়, মেঘের নিচের দিকে পাহাড়ের মতো দেখা যাচ্ছে। তো এই যে আমাদের ওখানে ঘোরাঘুরি করা শেষ। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ডাল লেক। পেহেলগাম থেকে চলে আসলাম শ্রীনগরের দিকে, এবং শ্রীনগরে আসার পথে এই ডেস্টিনেশন গুলো কভার করে আসবো আমরা।